রাজনীতিতে মানুষ যে কতটা নিচে নামতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ শুরু হয়ে গেছে এই চতুর্থ দফার নির্বাচনের পর থেকে। রাজনীতি যে কত নিম্নমানের হতে পারে তা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি বোধহয় বুঝিয়ে দিচ্ছে। আমি দেখছিলাম কেন রাজনীতিটা ঠিক এইরকম হয়ে থাকছে, কতগুলো পয়েন্ট আমার কাছে আসছে জানেন তো। প্রথম পয়েন্ট যদি ধরি আমি, রাজনীতিতে না এই বেকারত্ব ঘুচানোর যে একটা ইস্যু পশ্চিমবঙ্গে সেটি নেই, ফলে তার জন্য রাজনীতি করতে হবে এবং রাজনীতি করে আমাকে খেতে হবে। শিক্ষায় চাকরি নেই, তাহলে আমি কি করে খাবো? রাজনীতি করে খাবো। এই জিনিসটা এখন রাজনীতির মূল হ্যান্ডেলটা যাদের হাতে আছে তারা খবরদার ছাড়তে চায় না, ফলে হিংসাটা হয়ে থাকে। দিলীপ ঘোষ লড়াকু নেতা, তার গাড়ির উপর আজকে যতটুকু খবর পাচ্ছে 3বার আক্রমণ হয়েছে। আচ্ছা, একটু আপনারা খেয়াল করেন তো, মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন তার উপরে কিন্তু ঠিক এমনটা আক্রমণ হতো। দুজনের অভিব্যক্তি দুরকম, দুজনের মতদর্শ দুরকম, দুজনের রাজনৈতিক অনুসন্ধান দুরকম, ফলে তাদের দুই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি মিল কিন্তু আমি খুঁজে পাই। দুজনই মার খাচ্ছেন, দুজনই লড়াই করছেন, কিন্তু দুজনের অভিযোগ আছে, কিন্তু দুজনের পাল্টা যে আঘাত সেটি কিন্তু নেই। দিলীপ ঘোষকে পারেন না পাল্টা আঘাত দিতে? নিশ্চয়ই পারেন। নেই। মমতা ব্যানার্জিকে পারতেন না পাল্টা আঘাত? পারতেন। নেই, ছিল না। ফলে এই জায়গাটায় আমার বেসিক জায়গাটাতে দুজনকে আমার খুব মিল মনে হয়েছে। ফলে দিলীপ ঘোষকে যতটা না দিলীপ ঘোষ লড়াই করছেন তার থেকে বেশি তাকে লড়াই করানো হচ্ছে বোধহয়। এটা দিলীপ ঘোষের পক্ষে আছে বলে আমার মনে হয়। এখন এই যে বারবার আরেকটা জিনিস, এই মুসলমান ভোট ব্যাংক, আচ্ছা এই হিন্দু ভোট ব্যাংক বলা হয় না কেন? মুসলমান ভোট ব্যাংক বলা হয় কেন? এখানেও খুব ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন এই যে শিক্ষাটা কিন্তু এখানে মূল আধার হয়ে রয়েছে। আধার মানে অন্ধকার হয়ে রয়েছে। শিক্ষার আধারে আধার, বা শিক্ষা এমন একটা জায়গা এখানে রয়েছে জায়গা জুড়ে। পশ্চিমবঙ্গে এই শিক্ষা ব্যাপারটা না বড্ড গোলমেলে। শিক্ষায় শিক্ষিত হওয়া আর শিক্ষায় চাকরি নেওয়া দুটোই কেমন একটা হয়ে রয়েছে। যারা শিক্ষিত বেকার তারা আবার চাকরি চাইছে না, আবার যারা চাকরি পেয়েছে তারা আবার চাকরি রাখতে পারছে না। এই নিয়ে বেশ গোলমেলে। এখন শিক্ষিত বেকার বলছে আমার চাকরি দরকার, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আমি বলছিলাম দিলীপ ঘোষের ব্যাপারে। দিলীপ ঘোষের এই প্রসঙ্গ থেকে দিলীপ ঘোষের উপরে যা হয়েছে, নির্বাচনে ফল বেরোলে বোঝা যাবে যে কি হবে শেষ পর্যন্ত। এরপরে শটান চলে যাবো সন্দেশখালী। দিলীপ ঘোষের খবর যখন আমরা বারবার দেখছি তখন কিন্তু বারবার মোড় ঘুরে আছে সন্দেশখালীর দিকে। আচ্ছা, সন্দেশখালী একটি নদী প্রধান জায়গা, বসিরহাট লোকসভার মধ্যে একটি থানা, সেইখানে ঠিকঠাক রাত্রেবেলাতে রাস্তা দিয়ে বিদ্যুৎ পরিষেবার যে লাইট রাস্তায় তেমনটা নেই, কলকাতা শহরের মতো চাকচিক্য নেই, সেখানে অন্ধকার। সেই রকম একটা জায়গাতে আন্দোলনটা দানা বাঁধছে এবং রাত্রে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, সাংবাদিকদের ক্যামেরার লাইট ফোকাস করে তারা নিউজ করছে। ব্যাপারটা খুব একটা ভালো বিজ্ঞাপন নয় সন্দেশখালী তথা পশ্চিমবঙ্গের জন্য। আন্দোলন বিরোধীরা যে এই আন্দোলনের ইস্যুটাকে হাতিয়ার করবে এটা শাসক দল বুঝতে পেরেছিল, ফলে শাসক দলের কাছে পাল্টা কিছু করা এই মুহূর্তে যেহেতু ইলেকশন চলছে তাই তারা সন্দেশখালীটা নিয়ে বেশি কিছু করতে চাইছেন না বলে আমার মনে হয়। সন্দেশখালী যেমন আছে তেমন থাকুক, কিন্তু সন্দেশখালী বড্ড বেশি যেন আমাদের কাছে একটা রাজনীতির খোলা মঞ্চ হয়ে যাচ্ছে, যেমনটা সিঙ্গুর নন্দীগ্রাম এর সঙ্গে সন্দেশখালী জুড়ে যাবে এবং কদিন পরে দেখতে পাবো সন্দেশখালী ইতিহাস বইয়ে ঢুকে যাচ্ছে। আসলে এই ইতিহাসে ঢুকতে গেলে একটা সিস্টেম আছে যে ইতিহাসে কখন স্থান হবে সেই ইতিহাস পাস জানার কোনো প্রয়োজন হচ্ছে না, যেমনটা নন্দীগ্রাম সিঙ্গুর ঢুকে গেছে, সন্দেশখালীও ঢুকে যাবে। কিন্তু এই 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 অভিব্যক্তি বা এই ভাবনাগুলো যদি আমি বাদ দিয়ে দেখি, সন্দেশখালী কি সত্যি শান্ত হবার মতো পরিস্থিতিতে আছে? উত্তর কিন্তু কাঁচকলা, কিচ্ছু নেই। সন্দেশখালী এইভাবে থাকবে যতদিন ভোট, ততদিন সন্দেশখালী থাকবে ঠিক যেমনটা নন্দীগ্রাম সিঙ্গুর ছিল। আমি ওপেন বলছি এমনটাই থাকবে। আমার খুব ভালো লাগে সন্দেশখালী আন্দোলনটাকে এইভাবে চাগিয়ে রাখা, শুভেন্দু অধিকারী যেভাবে চাগিয়ে রাখছেন, মমতা ব্যানার্জি ঠিক যেমনটা সিঙ্গুর নন্দীগ্রামকে চাগিয়ে রেখেছিলেন। আসলে দুজনেই জানেন তো একই বই পড়া ছাত্র বা ছাত্রী দুজনেই, ফলে তারা জানেন রাজনীতিটা কিভাবে করতে হয়, ঠিক তেমনটাই করছেন এবং তার ফল ভোটে পাওয়া যাবে। কতটা নিজেদের ঝুলিতে
তারা ভোট কুড়াতে পারছে, কিন্তু আন্দোলনটা কিন্তু ঠিক মমতা ব্যানার্জি যেভাবেই করতেন ঠিক সেভাবেই আন্দোলনটা চলছে, তার পিছনে যেই মাথা থাকুক না কেন। আহ, সবকিছু তো হলো, কিন্তু একটা জিনিস কিন্তু আজকে এই প্রতিবেদনে বলে শেষ করব, অশান্তি আর অশান্ত এই দুটো শব্দ কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে ছাড়ছে না। এর মূল কারণ বোধহয় সেই একটা জিনিস, টাকা, এবং সেখানে পাওয়ার। পাওয়ার থাকলে আমার টাকা থাকবে, এছাড়া পশ্চিমবঙ্গে আর কিচ্ছু নেই। শিল্প নেই, চাকরি নেই, বেকারত্ব ঘোচানোর অন্য কোনো লক্ষণ নেই, যার জন্য আমাকে এগুলো করতেই হবে। এর দায় অবশ্যই পশ্চিমবঙ্গের এবং অবশ্যই রাষ্ট্রের নিতে হবে। এবং এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে ধীরে ধীরে আরো অচল অবস্থা তৈরি হবে। এটুকু স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমাদের। যাই হোক, চতুর্থ দফার নির্বাচন হয়েছে এবং চতুর্থ দফার নির্বাচনে কিন্তু অশান্তি হয়েছে এবং অশান্তিতে দিলীপ ঘোষের নামটা উঠে আসছে। কিন্তু একটা জিনিস আমাদের বলে রাখি, বারবার যখন বিরোধীর আক্রমণের মুখে পড়ে, অন্য বিরোধী যারা আছে তারা কিন্তু তার হয়ে মানে এটা ঠিক হচ্ছে না এটুকু বলে না। এটা বোধহয় সেই পাড়া প্রতিবেশীদের মতো রাজনীতিটা হয়ে গেছে। রাজনৈতিক নেতারা সে ঘোড়া, কেউ বাঘ, এরকম তকমা পেতে পেতে সেই লেভেলে নেমে যাচ্ছে। এটাকেও বোধহয় একটু শুদ্ধিকরণ প্রয়োজন আছে। আর এর জন্য তাই বলতে হয়, যারা রাজনীতিতে আসছেন একটু লেখাপড়া জানাটা বোধহয় বড্ড জরুরি। লেখাপড়াটা শিখে আসুন, লেখাপড়া শিখে চাকরি চুরি এসবগুলো ভাববেন না, এটা ক্ষণিক, এ থেমে যাবে, এসব কিচ্ছু থাকবে না, সব থেমে আবার নতুন ভাবে উঠবে, হয়তো কয়েকটা জেনারেশন। যাই হোক, এতে পড়েছে থাক। এ প্রসঙ্গ নিয়ে, শিক্ষা নিয়ে পরে কথা বলা যাবে। আপাতত চতুর্থ দফার নির্বাচন হয়েছে, চতুর্থ দফার নির্বাচনে বর্ধমান দুর্গাপুর হট টপিকে ছিল, এখনো আছে। আর জানি না দিলীপ ঘোষ কি হবে, সেটা 4 তারিখে পাওয়া যাবে। আর এদিকে সন্দেশখালী কি হবে তার রেজাল্টও 4 তারিখে পাওয়া যাবে। সন্দেশখালী আন্দোলন চলতে থাকবে, আর সন্দেশখালী নিয়ে আপডেট আমি দিতে থাকবো। আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।